শোনেন, শুধুমাত্র যে স্বপ্ন দেখবেন তা কিন্তু না। হ্যাঁ, স্বপ্ন দেখতে হলে স্বপ্নও দেখতে হবে, পরিশ্রমও করতে হবে, হালও ছাড়া যাবে না। তাহলেই শুধুমাত্র চাকরি পাওয়া সম্ভব। চাকরি শুধুমাত্র যে যোগ্যতা থাকলে চাকরি হয় তা কিন্তু না। আপনি যত পড়াশোনা করবেন, যত বেশি ধৈর্য ধারণ করবেন, যত বেশি পড়াশোনাতে সময় দিবেন, ততই আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এটা কি মানেন তো নাকি? জি ম্যাম। হ্যাঁ, এটা মানতে হবে। আমি আমার নিজের লাইফ থেকে আপনাদেরকে একটা এক্সাম্পল দেই, যে আমি আসলে কেমন, সেটা আমার প্রিভিয়াস সবকিছু ঘাটাঘাটি করলে বোঝা যাবে। আহ আমি মোটামুটি ভালো স্টুডেন্ট, একেবারে যে হাই লেভেলের স্টুডেন্ট তা না, কিন্তু স্টুডেন্ট ভালো, নার্সিং এ বলেন এ বলেন, স্টুডেন্ট ভালো ছিল মোটামুটি। আমার ব্যাচের এমনও স্টুডেন্ট ছিল যে তারা কখনো ক্লাসই করতে আসতো না ঠিকভাবে। টিচাররা ডেকে ডেকে নিয়ে আসতে হইতো, বারবার নোটিফিকেশন পাঠাইতে হতো, বাসায় বলতে হতো। তারা কিন্তু, আমার কিন্তু ফার্স্ট মানে 2021 সালের যে চাকরিটা, আমি কিন্তু ওই ব্যাচে পরীক্ষা দিয়েছিলাম। আমার কিন্তু তখন চাকরি হয়নি, কারণ আমার হয়তো কিছু গাফিলতি ছিল। কারণ আমি তখন প্রেগনেন্ট ছিলাম, সময় পড়াশোনাতে হয়তো সময় দিতে পারিনি, বা কোনো একটা গাফিলতি ছিল, যার কারণে কিন্তু আমার চাকরিটা হয়নি। কিন্তু আমার ব্যাচের কিন্তু এমনও স্টুডেন্ট আছে, বললামই তো আপনাদেরকে, তাদের কিন্তু ওই ফার্স্ট ব্যাচে মানে ফার্স্ট ওই বাড়ি চাকরি পরীক্ষা দিয়েছে, ওই বাড়ি কিন্তু চাকরি হয়েছে। কেন হয়েছে? সেই স্টুডেন্ট লাইফে সেই স্টুডেন্ট খারাপ ছিল, কিন্তু সে পরবর্তীতে যায়, সে ভালো পড়াশোনা করছে, তার কারণে কিন্তু চাকরি হয়েছে। সুতরাং সময় দিতে হবে। যে আপনি আগে কেমন ছিলেন সেটা 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 ভাবলে হবে না, যে আমি আগে ভালো ছিলাম না, পড়াশোনা করিনি। কিন্তু আপনাকে এখন যেহেতু আপনার লক্ষ্য স্থির, আপনি একটা প্রফেশনে অলরেডি চলে এসেছেন, সুতরাং আপনাকে এখন থেকে ফোকাস করতে হবে, এবং সামনের দিকে আগাতে হলে আপনাকে প্রচুর পড়াশোনা করতে হবে। কম্পিটিশনের যুগে সবাইকে পড়াশোনা করতে হবে, যে 1 মিনিটও বেশি পড়বে সে আগায় যাবে। এই মনে করে আপনাকে চাকরি পেতেই হবে, সেই ভেবে সবাই পড়াশোনা করবেন। ঠিক আছে? তাহলে জি আমি ম্যাম। আমার ক্লাসে আসি এখন। হ্যাঁ, অনেক মোটিভেশন দিলাম আপনাদেরকে, এখন আমরা ক্লাসে ব্যাক করি। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, সেই টপিক কনসেপ্ট অফ মেন্টাল হেলথ অ্যান্ড কমন মেন্টাল ডিসঅর্ডার। তাহলে প্রথমে আমরা জানবো যে মেন্টাল হেলথটা কি। মেন্টাল মানে কি বুঝি আমরা? মেন্টাল মানে হচ্ছে মানসিক, আর হেলথ মানে স্বাস্থ্য। তাহলে মেন্টাল হেলথ বলতে আমরা কি বুঝি? যে মেন্টাল হেলথ হচ্ছে এমন একটা অবস্থা যেখানে একজন ব্যক্তি বা একজন মানুষ, যেখানে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে। তার জীবনের বিভিন্ন সময় আসবে, খারাপ সময়, ভালো সময়, যে কোনো ধরনের সময় আসবে, সেই সময়গুলোতে সে কি করতে পারবে, বা চাপ আসলে সে স্বাভাবিকভাবে সেই চাপগুলো বা সেই সময়গুলোকে মোকাবেলা করতে পারবে। সে ভালো কাজ করতে পারবে, পাশাপাশি সে কি করতে পারবে, সমাজের জন্য অবদান রাখতে পারবে। তাকে বলা হচ্ছে মেন্টাল হেলথ। বুঝতে পারছেন? জি ম্যাম। কারো অসুবিধা থাকলে অবশ্যই বলবেন। আরেকবার কি বলতে হবে? না ম্যাম। না ম্যাম। আচ্ছা, এখন আমরা দেখবো যে একজন মেন্টালি হেলদি পারসন, তার কি কি বৈশিষ্ট্য থাকবে। আমি মনে করতেছি যে আমি মেন্টালি হেলদি, কিন্তু আমার সেই বৈশিষ্ট্যগুলো নাই। আমরা একটু জানে নিব যে আমার একজন, আমি আমি যে মেন্টালি হেলদি তার কি কি বৈশিষ্ট্য আছে। যে আমি যে মেন্টালি হেলদি সেটা আমি বুঝতে পারলাম। কি হবে প্রথমে? যে আমি, আমার নিজের প্রতি কি থাকবে, আত্মবিশ্বাস থাকবে। আমি যে কোনো কাজ ভালোভাবে করতে পারবো, যে কোনো জায়গায় আমি খাপ খাইয়ে নিতে পারবো, যে কোনো আমার জীবনে যে কোনো পরিবর্তন আসলে সেটাকে আমি সহজে মেনে নিতে পারবো। আমি সবার সাথে ভালো কমিউনিকেশন করতে পারবো, সবার সাথে ভালো একটা আমার রিলেশন থাকবে। আমি যে কোনো আমার যে কোনো চাপকে মোকাবেলা করতে পারবো। যেমন আমরা নার্স, আমাদের কাজের জায়গাতে আমাদের স্ট্রেসটা বেশি থাকে, যেহেতু আমরা একদম নিম্ন স্তর থেকে উচ্চতর সব ধরনের লোকদের সাথে আমাদের মিশতে হয়, বা তাদেরকে আমাদের সার্ভিস দিতে হয়। সুতরাং আমাদের কিন্তু অবশ্যই স্ট্রেস ম্যানেজমেন্ট পাওয়ারটা থাকতে হবে, তাহলেই কিন্তু আমি একজন মেন্টালি হেলদি পার্সন হিসেবে বিবেচিত হব। এরপর আমি যে কাজগুলো করি আমার পার্সোনাল লাইফে, দৈনন্দিন জীবনে, প্লাস আমার কাজের জায়গায় যে কাজগুলো করি, সেই জায়গাগুলোকে আমার ঠিকভাবে কাজ করতে হবে, বা সেই জায়গাগুলোকে সময় দিতে হবে। আমি আমার জীবনে একটা যে কোনো খারাপ সময় আসছে দেখে আমি সেই কাজের জায়গায় সেই ইফেক্টটা ফেলবো, এটা কিন্তু করা যাবে না। এরপর হচ্ছে আমি যে কোনো পরিস্থিতিতে আমার হচ্ছে ইমোশনটাকে কি করব, ব্যালেন্স করতে পারবো।
আমরা নার্সিং এ কি বলছি যে তোমার বলা হয়েছে কি বলেন তো, যে আমাদের জীবনে যে কোনো ক্রাইসিস আসুক যাই আসুক না কেন আমরা সেই জায়গাগুলোতে আমাদের পার্সোনাল লাইফ এক জায়গায় রাখবো, প্রফেশনাল লাইফটা আরেক জায়গায় রাখবো, এবং রোগীর সাথে আমরা যখন কথা বলবো বা রোগীকে যখন সার্ভিস দিব, বা একজন টিচার হিসেবে স্টুডেন্টকে যখন আমি সার্ভিস দিব, তখন কিন্তু তাদের সাথে আমরা কি করবো, হাসি মুখে কথা বলবো। এটাই তো আমরা শিখছি, তাই না বলেন? জি ম্যাম। তাই শিখছি না? এটাই হচ্ছে একজন জি ম্যাম। মেন্টালি হেলদি পার্সনের বৈশিষ্ট্য। এরপর আমরা দেখব যে কি কি ফ্যাক্টর বা কিসের কি কি প্রভাবের কারণে সাধারণত একজন ব্যক্তির তার হচ্ছে মানসিক আহ, স্বাস্থ্যের বিঘ্ন ঘটে। যেটা হচ্ছে এক নাম্বার আছে বায়োলজিক্যাল। বায়োলজিক্যাল যেগুলো জিনগত সমস্যা, যেমন সেটা জেনেটিক্যালি হতে পারে, তার বংশগত সমস্যা আছে, যেমন আমরা সোশ্যাল মিডিয়ায় বলেন বা বাস্তবে লাইফে দেখেন না কেন আশেপাশে, যে একজনের ফ্যামিলিতে তার মা স্বাভাবিকভাবে মানসিক ভারসাম্যহীন, দেখবেন তার বাচ্চা বা তার পরবর্তী প্রজন্মের মধ্যে কেউ না কেউ কিন্তু মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। এরপর ব্রেন কেমিস্ট্রি, কারো যদি ব্রেন ঠিকভাবে কাজ না করে তাহলেও সে মেন্টালি ডিস্টার্ব হয়ে যেতে পারে। কেউ কেউ যদি শারীরিকভাবে দীর্ঘদিন অসুস্থ থাকে। ম্যাম ডিস্টার্ব করতেছে, ভালো করে বোঝা যাচ্ছে না। কথা বুঝতে পারছেন না? বোঝা যাচ্ছে তো ম্যাম। আচ্ছা, ফিজিক্যাল ইলনেস যে বিষয়গুলো, যে আমি কিছুদিন আগে আমার হসপিটালে আমার পার্সোনাল মানে কাজের জায়গা থেকে আমি দেখছি যে প্রায় 55 এজের একটা ব্যক্তি সুইসাইডাল অ্যাটেম্প করছিল। তো তাকে যখন আমরা জিজ্ঞেস করলাম যে আপনি কেন, এই বয়সে তো সাধারণত কেউ সুইসাইড অ্যাটেম্প করে না, তাকে যখন আমরা বললাম যে আপনি কেন সুইসাইড করতে গেছেন, সে বলছে যে আমি দীর্ঘদিন যাবৎ অসুস্থতায় ভুগতেছি। তার হচ্ছে অস্টিও আর্থাইটিস ছিল, ডায়াবেটিস ছিল, আর অনেক ধরনের অসুখ ছিল। যে বলতেছে আমি এতদিন যাবৎ অসুস্থতায় ভুগতেছি, আমার অসুখ সারতেছে না, যার কারণে আমি আর এটাকে মেনে নিতে পারতেছি না, যার কারণে আমি সুইসাইড অ্যাটেম্প করতে গেছিলাম। তাহলে ফিজিক্যাল ইলনেসও কিন্তু একটা বড় ফ্যাক্টর। সাইকোলজিক্যাল দিক থেকে যদি আমরা দেখি, তাহলে অবশ্যই পার্সোনালিটি উপর নির্ভর করবে, কেননা ব্যক্তিগত জীবনে যদি কেউ অসুখী থাকে তাহলে কিন্তু তার আহ, মানসিক ভাবে কিন্তু সে অসুস্থ হয়ে পড়ে। যে আমি যদি নিজে ভালো না থাকি, আমার মন ভালো নাই, আমার শরীর ভালো নাই, তাহলে কিন্তু আমার কি ভালো থাকবে না বলেন দেখি? মন ভালো না থাকে, শরীর ভালো না থাকলে কিন্তু আমার মানসিক অবস্থাটাও ভালো থাকবে না। তারপরে কোপিং স্কেল, আমি দেখা দেখা যাচ্ছে যে আমি সব জায়গায় খাপ খাওয়াইতে পারতেছি না, বা আমার প্রিভিয়াস কোনো ধরনের ট্রমা আছে, পাস্ট ট্রমা, কোনো হিস্ট্রি আছে ট্রমার, সেই জায়গাগুলো থেকেও আমার মেন্টাল হেলথকে কি করবে, ইফেক্ট ফেলবে। এরপর সোশ্যাল দিক যদি বলি, সেক্ষেত্রে ফ্যামিলি সাপোর্ট, যে ফ্যামিলি সাপোর্ট যদি কারো না থাকে তাহলেও তার মেন্টাল হেলথে ইফেক্ট পড়ে। তারপরে কালচার, সোশিও ইকোনমিক স্ট্যাটাস। কালচার আর সোশিও ইকোনমিক স্ট্যাটাস থেকে একজন এক্সাম্পল দেন তো দেখি। রাহিমা বলেন দেখি, একটা এক্সাম্পল দেন, বলেন। ম্যাম সোশিও ইকোনমিক স্ট্যাটাস হচ্ছে ম্যাম মানে ইনকাম এরকম হতে পারে হ্যাঁ, ম্যাম। আর্থসামাজিক অবস্থা আমার, ধরেন হচ্ছে আমার পরিবারের মানুষ জনসংখ্যা হচ্ছে 6 থেকে 7 জন, কিন্তু আর্নিং পার্সন একজন, আমি একা কুলায় উঠতে পারতেছি না, আমার ইনকাম দ্বারা আমি সবার ডিমান্ডটা ফুলফিল করতে পারছি না, তখন কি আমি আমার মানসিক স্বাস্থ্য ভালো থাকবে? মানসিক স্বাস্থ্য কিন্তু না ভালো ম্যাম। থাকবে না। এরপর হচ্ছে ইনভায়রনমেন্টাল। ইনভায়রনমেন্টাল পরিবেশগত দিকে, যেমন লাইফ ইভেন্ট, জীবনধারার পরিবর্তন, কাজের জায়গা, এটা কিন্তু বড় ফ্যাক্টর আমাদের ক্ষেত্রে। ওয়ার্ক স্ট্রেস এবং কমিউনিটি ফ্যাক্টর। ওয়ার্ক স্ট্রেসে কি হয় বলেন দেখি, যে আমি ডিউটিতে গেছি, স্বাভাবিকভাবেই কাজ করতেছি, হুট করে একটা রুগীর লোক এসে আমাদের সাথে কি করলো, খারাপ আচরণ করলো, তাহলে তখন কি আমার কি মেন্টাল হেলথ ভালো থাকবে? তখন কি আমার কি বাকি কাজ দিয়ে বা অন্যদিকে কাজে কি মন বসবে? মন কিন্তু বসে না, যতই মনে করি যে না এটা ভাববো না, বা বলছে বলছে, কিন্তু তাও কি হয় সেটা? না ম্যাম। সেটা কিন্তু হয় না। পরবর্তীতে কিন্তু কাজ করতে গেলে একটু হলেও মনের মধ্যে দ্বিধা লাগে, বা বারবার মনে হয় সে আমাকে এটা কেন বললো, তখন কিন্তু মেন্টাল হেলথ কিন্তু ডিস্টার্ব হয়, হয় না? বলেন। জি ম্যাম। আচ্ছা, এখন মেন্টাল হেলথের সাথে যে বিষয়টা জড়িত সেটা হচ্ছে সাইকেট্রিক নার্স এবং নার্সিং। সাইকেট্রিক নার্স
কি বলেন একজন, তারপর আমি বলবো। সাইকিয়াট্রিক নার্সও কিন্তু আমাদের মতোই একজন নার্স। সেই নার্সের কাজটা কি শুধু থাকবে, আলাদা থাকবে? কি কাজ থাকবে? বলেন, সুমাই বলেন, সুমাই বলেন দেখি। সাইকিয়াট্রিক নার্স হচ্ছে সাইকিয়াট্রিক বিষয় নিয়ে স্পেশালিস্ট নার্স হবে, যিনি সাধারণত মানসিক রোগীদের নিয়ে কাজ করবে, মানসিক রোগীদের সেবা যত্ন দিবে। এই হ্যাঁ, গুড, সুন্দর হয়েছে। সাইকেট্রিক নার্স একজন নার্স যে মেন্টাল ডিসঅর্ডার পেশেন্টদের নিয়ে কাজ করবে। এই মেন্টাল ডিসঅর্ডার পেশেন্টদের সার্ভিস দেয়, তার হচ্ছে মূল উদ্দেশ্য। তাদেরকে ট্রিটমেন্ট দিবে, তাদের মানসিক যে সমস্যাগুলো হচ্ছে সেই প্রবলেম গুলো নিয়ে কাজ করবে। তাদের ওভারঅল মূল কথা হচ্ছে সাইকেট্রিক নার্স যে হচ্ছে মানসিক রোগী বা মানসিক যে ব্যক্তিরা মানসিক রোগে ভুগতেছে তাদেরকে সেবা দিয়ে সুস্থ করার তোলার মাধ্যমে যে ব্যক্তিটা কাজ করবে সেই হচ্ছে সাইকেট্রিক নার্স। আর সাইকেট্রিক নার্সিং হচ্ছে যে এই মানসিক যে রোগীরা আছে বা মানসিক রোগে আক্রান্ত যে ব্যক্তিরা আছে তাদেরকে যে যথাযথভাবে অ্যাসেসমেন্ট করা, মানে মূল্যায়ন করা, তাদের যে ট্রিটমেন্ট দেয়া, তারপর পাশাপাশি তাদের যে পরিচর্যা করা বা সেবা দেয়া, এই যে নার্সিং এর যে একটা বিশেষ শাখায় এই কাজটা করা হয় সেটাই হচ্ছে সাইকেট্রিক নার্সিং। এবার আমরা জানবো গোল অফ সাইকেট্রিক নার্সিং, অর্থাৎ সাইকেট্রিক নার্সিং এর গোল কি, লক্ষ্য কি। 1 নম্বর গোল হচ্ছে যে আমাদের 1 নম্বর গোলটাই হচ্ছে যে ওই মানসিক ভারসাম্যহীন বলেন বা মানসিক রোগী যে থাকবে বা মানসিক ভারসাম্যহীন যে ব্যক্তি, তার স্বাস্থ্যটাকে উন্নত করা এবং পরবর্তীতে তার যেন মানসিক কোনো ধরনের রোগ না হয় বা মানসিক অসুস্থতা না হয় সেটা প্রতিরোধ করা। এরপর 2 নম্বর যে গোল সেটা হচ্ছে যে আমরা তাড়াতাড়ি যাতে আইডেন্টিফাই করতে পারি যে তার মেন্টাল ডিসঅর্ডার, কোন টাইপের মেন্টাল ডিসঅর্ডার হচ্ছে সেটা যেন আমরা খুবই তাড়াতাড়ি ডিটেক্ট করতে পারি। এরপর পাশাপাশি আমরা এটার গোল হচ্ছে যে সে যে লাইফে যে বিভিন্ন স্ট্রেস বা চাপের সময়গুলো আসবে বা খারাপ সময়গুলো আসবে সেই সময়গুলোতে যেন সে অ্যাডাপ্ট করতে পারে বা খাপ খাইয়ে নিতে পারে। এরপর 4 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে তাকে পরবর্তীতে সে যাতে রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করতে পারে এবং হচ্ছে সোশ্যাল ইন্টিগ্রেশন, এবং সে যাতে পাশাপাশি সমাজে বিভিন্ন অবদান রাখতে পারে, অর্থাৎ তার দ্বারা যাতে সমাজের কোনো ক্ষতি না হয় এবং সে সমাজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বা সমাজের যে কোনো কাজে সে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এখন আমরা যে বিষয় সেটা হচ্ছে কমন সাইকেট্রিক ডিসঅর্ডার। কমন সাইকেট্রিক ডিসঅর্ডারের মধ্যে প্রথমে আসবে সিজোফ্রেনিয়া। এখন আমরা দেখবো সিজোফ্রেনিয়াটা কি। সিজোফ্রেনিয়া হচ্ছে যে আমরা বলি সিজোফ্রেনিয়া বলতে বোঝাচ্ছে যে এটা ক্রনিক একটা মেন্টাল ডিসঅর্ডার উইথ হ্যালুসিনেশন, ডেলুশন অ্যান্ড ডিসঅর্গানাইজড বিহেভিয়ার। সিজোফ্রেনিয়া হচ্ছে 3টা টার্মের সমন্বয়ে গঠিত, সেটা হচ্ছে হ্যালুসিনেশন, ডেলুশন অ্যান্ড ডিসঅর্গানাইজড বিহেভিয়ার। হ্যালুসিনেশনটা কি বলেন দেখি একজন। ম্যাম জানেই, মানে সেটা দেখা বা শোনা মানে সন্দেহজনক যেটা বলা হয় ম্যাম। ফলস পারসেপশন, অর্থাৎ ফলস পারসেপশন, অর্থাৎ অকল্পনীয় কল্পনা ম্যাম। অভাবনীয় কল্পনা, অর্থাৎ মিথ্যা বিশ্বাস। মনে হচ্ছে যে আমার কানের কাছে কেউ এসে কিছু বলতেছে, বা আমার পিছনে কেউ, বা আমার সামনে কেউ, বা আমি চোখ বন্ধ করতেছি কেউ আমার গলা চেপে ধরতেছে। অর্থাৎ ভুল বিশ্বাস, যে যে জিনিসের কোনো অস্তিত্বই নাই সেই জিনিস নিয়ে আমি কি করতেছি, উল্টাপাল্টা চিন্তা ভাবনা করতেছি, এটাই হচ্ছে হ্যালুসিনেশন। ডেলুশন কি ম্যাম ডেলিউশন হচ্ছে ভুল বিশ্বাস। বলেন, আরেকজন বলেন। মানে ম্যাম কেউ ক্ষতি করতে চাচ্ছে এরকম মনে হওয়া। মনে হচ্ছে যে আমি সবাইকে সন্দেহ করতেছি, যে সবাই জি আমার ম্যাম। ক্ষতি করবে, কেউ কাউকে আমি বিশ্বাস করতেছি না। আমি মানে যে কোনো বিষয় নিয়ে আমি খুবই বিভ্রান্তির ভিতরে আছি, যে আমার মনে হচ্ছে যে ও আমার ক্ষতি করবে, ও আমার ক্ষতি করবে। এই যে একটা বিভ্রান্তমূলক একটা পরিস্থিতি, সেটা হচ্ছে ডেলুশন। আর ডিসঅর্গানাইজড বিহেভিয়ার কি, যে আমি একটুতেই হাসতেছি বা একটুতেই কান্নাকাটি করতেছি, একটুতেই আমার মুড সুইং করতেছে, কোনো কিছুই আমার ভালো লাগতেছে না।
এটাই হচ্ছে কি ডিসঅর্গানাইজড বিহেভিয়ার। এখন এটা দেখেন সিমটম কি কি থাকবে। সিমটম থাকবে হচ্ছে অডিটরি হ্যালুসিনেশন। অডিটরি হ্যালুসিনেশন কি? সিমটমের 1 নাম্বার, যে আমার কানের কাছে মনে হবে যে কেউ এসে কিছু বলতেছে। এরপর হচ্ছে সোশ্যাল উইথড্রল, অর্থাৎ সমাজে কারোর সাথে মিশবে না, কিছু করবে না, একা একা থাকবে, সবার কাছে একদম কি হয়ে থাকবে, বিচ্ছিন্ন হয়ে থাকবে, কারোর সাথে মিশবে না, সবাইকে খালি সন্দেহ করবে যে না আমি ওর কাছে যাব না, ওর কাছে যাব না। তারপরে হচ্ছে ফ্ল্যাট ইফেক্ট, অর্থাৎ সব সময় মানে মুখ গম্ভীর করে থাকবে, মনে হবে যে তার কত আবেগ, মানে খুবই দুঃখের মধ্যে আছে সে, এরকম মুখের একটা ফেশিয়াল এক্সপ্রেশন থাকবে, সেটা হচ্ছে ফ্ল্যাট এফেক্ট। এখন হচ্ছে সিজোফ্রেনিয়ার ড্রাগ কি কি দেওয়া হয়? সাইকোটিক কিছু ড্রাগ দেওয়া হয়, যার মধ্যে হ্যালোপেরিডল ড্রাগটা বেশি দেওয়া হয়। আপনারা এটা মনে রাখবেন যে সিজোফ্রেনিয়াতে কোন টাইপের ড্রাগ দেওয়া হয়, অ্যান্টিসাইকোটিক টাইপের ড্রাগ দেওয়া হয়, এবং সেই ড্রাগের মধ্যে আছে হ্যালোপেরিডল। হ্যাঁ, এটাই বেশি দেওয়া হয়। এরপর হচ্ছে নার্সিং কেয়ার আমরা কিভাবে দিতে পারি? প্রথমে হচ্ছে তার সেফটিটা নিশ্চিত করতে হবে, যেহেতু সে মনে করতেছে যে হচ্ছে আমার কেউ ক্ষতি করতেছে, বা আমি কাউকে দেখতে পাচ্ছি বা কারো কথা শুনতে পাচ্ছি, এই জন্য তার নিরাপত্তা প্রথমে নিশ্চিত করতে হবে। তাকে একটা শান্ত একটা পরিবেশে রাখতে হবে, যেখানে কোনো ধরনের চিল্লাপাল্লা থাকবে না, অর্থাৎ একটা ক্লাম এনভায়রনমেন্টে রাখতে হবে। এর পাশাপাশি হচ্ছে তার ইপিএস ইপিএসটা ইয়ে করতে হবে। সে ইপিএসটা হচ্ছে কি এক্সট্রা প্যারামিডাল সিমটম। এক্সট্রা প্যারামিডাল সিমটম সম্পর্কে কি কেউ জানেন? ম্যাম এটা নিউরোলজিক্যাল মানে পার্শ্ব প্রতিক্রিয়া যেটা এরকম। এক্সট্রা প্যারামিডাল সিমটম, আর কেউ বলতে পারবেন? এই সিমটম গুলোতে কি কি হয়? হঠাৎ করে রোগীর কি হবে, কনভালশন হইতে পারে, বা রুগী হঠাৎ করে অস্থির হয়ে যাবে, রুগীর হাত পা চিনচিন করতে পারে, বা হচ্ছে হাত পা কাঁপতে পারে। এই সিমটম গুলোকে বলা হচ্ছে ইপিএস সিমটম। অর্থাৎ এই সিমটম গুলো যদি দেখা যায় তাহলে ইমিডিয়েটলি ডক্টরের শরণাপন্ন হতে হবে। ঠিক আছে? এই যে দেখেন দুইটা চিত্র দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে কানের পাশে কেউ কিছু বলতেছে, গা দিয়ে কেউ শিরশির করতেছে, পিছনে কেউ আছে। বোঝা যাচ্ছে চিত্রটা দিয়ে? জি ম্যাম। হ্যালোজিনেশন। আচ্ছা, আমরা আরেকটু হ্যালোজিনেশন সম্পর্কে জানি, যেটা হচ্ছে দেখেন পারসেপশন উইদাউট এক্সটার্নাল স্টিমুলাস, অর্থাৎ কিছুই নাই বাইরে বা আশেপাশে কোথাও কেউ কিছু নাই, তারপরেও আমার মনে হচ্ছে আমার যে ধারণাটা, আমার যে ভুল ধারণাটা, সেটাই হচ্ছে হ্যালোজিনেশন। এই হ্যালোজিনেশনের মধ্যে কিছু টাইপ আছে, যেমন হচ্ছে অডিটরি হ্যালোজিনেশন। অডিটরি হ্যালোজিনেশনে কি হয় যে আমি অন্য কারো ভয়েস বা অন্য কোনো যে কোনো ধরনের সাউন্ড শুনতে পাই। ভিজুয়াল হ্যালোজিনেশন কি? আমি কি করি সেটা চোখে দেখি, আমি চোখে যেটা দেখি মনে হচ্ছে যে আমার চোখে সামনে কেউ আছে বা কাউকে আমি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ভিজুয়াল হ্যালোজিনেশন। অলফ্যাক্টরি কি? ম্যাম গ্রান নেওয়া যেটা। আমিও বিভিন্ন ধরনের সুগন্ধ বা খারাপ গন্ধ, অর্থাৎ স্মেল পাবো, গন্ধ পাবো, কিন্তু সেই গন্ধের কোনো অস্তিত্ব নাই। তারপর গ্যাস্ট্রেটরি, টেস্ট করা মানে স্বাদ যেটা ম্যাম অনুভব করা। স্বাদ অনুভব করা, আমি অনেক কিছু মনে হচ্ছে যে আমার জিহ্বাতে কেউ কিছু দিচ্ছে বা আমি কিছু খাইছি, বিভিন্ন ধরনের মিষ্টি, অনেক কিছুর স্বাদ পাচ্ছি। আর ট্যাকটাইল কি? ম্যাম এটা হচ্ছে মানে মানে স্কিনে যদি ম্যাম কেউ যদি চিমটি কাটে বা কোনো কিছু ওটার মানে অনুভব করা হ্যাঁ, মনে সেন্সেশনটা। হবে আমার হাত দিয়ে দেখুন বিড়বিড় বিড়বিড় করে কিছু যাচ্ছে, হাতে বিড়বিড় করতেছে, মুখে বিড়বিড় করতেছে, বা পায়ে বিড়বিড় করতেছে, এটাই হচ্ছে ট্যাকটাইল হ্যালোজিনেশন। এটার এখন কারণ কি কি থাকে? প্রথম কারণ যেটা, সেটা হচ্ছে ওই ব্যক্তি মেন্টাল ইলনেসে ভোগে, অর্থাৎ মানসিক ভাবে সে অসুস্থ থাকে। সে অসুস্থতার মধ্যে থাকে সিজোফ্রেনিয়া এবং বাইপোলার ডিসঅর্ডার। এরপর হচ্ছে সাবস্টেন্স অ্যাবিউজ বা ইউজ, যে কেউ যদি কোনো সাবস্টেন্স টাইপের যেমন অ্যালকোহল ড্রাগ ইউজ করে, তাদেরও এই হ্যালুসিনেশন হয়। শুনে দেখবেন, হ্যাঁ, আশেপাশে যারা
যদি এরকম কেউ জানেন যে কেউ যদি কোনো ড্রাগ নেয় কিছু নেয় তাদের থেকে শুনে দেখবেন যে ওদের মনে হয় যে ওদের একটা অন্যরকম ফিলিংস কাজ করে, যে তাদের মনে হয় যে মানে খুব হ্যালো, তারা অন্য অনেক ধরনের হ্যালোজিনেট করে যারা অ্যালকোহল বা ড্রাগ টাইপের জিনিস ইউজ করেন। এরপর হচ্ছে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, যে নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের মধ্যে যাদের হচ্ছে পার্কিনসন ডিজিজে ভোগে বা ডিমেনশিয়া রোগী, তাদের হচ্ছে অনেক কিছু তারা হ্যালোজিনেট করতে পারে। পার্কিনসন ডিজিজ আর ডিমেনশিয়া পরবর্তীতে আমরা আলোচনা করব, মানে হচ্ছে আজকের ক্লাসে। এরপর হচ্ছে ম্যানেজমেন্ট, হচ্ছে যে কারণটাতে হচ্ছে এক্স্যাক্টলি তার যে সমস্যাটা হচ্ছে যে সে কোন টাইপের হ্যালোজিনেশনে ভুগতেছে এবং কি কারণে তার হচ্ছে, সে এক্স্যাক্টলি টাইপ এবং এক্স্যাক্টলি কজ অনুযায়ী তার ট্রিটমেন্টটা করতে হবে এবং এখানেও অ্যান্টিসাইকোটিক মেডিকেশন দিতে হবে এবং পাশাপাশি তাকে বিভিন্ন ধরনের সাপোর্টিভ থেরাপি যেমন হচ্ছে কাউন্সিলিং করতে হবে এবং রোগীকে পর্যাপ্ত পরিমাণে মনিটরিং করতে হবে। সে মনিটরিং হাসপাতালে যদি থাকে তাহলে আমরা করব, নার্সরা করবো, এবং বাসা যদি থাকে তাহলে ফ্যামিলি মেম্বাররা করবে। এরপর আসে হচ্ছে বাইপোলার ডিসঅর্ডার। বাইপোলার ডিসঅর্ডার কি বলেন একজন, কি হয় বাইপোলার ডিসঅর্ডারে? বাইপোলার ডিসঅর্ডার মূলত কি ডিসঅর্ডার? মুড ডিসঅর্ডার। মুড ডিসঅর্ডার। মূলত এটা হচ্ছে মুড ডিসঅর্ডার। মুড মানে কি? ম্যাডাম একটা কঠিন প্রশ্ন করে ফেলছে না? ম্যাম ম্যাম এটা হলো যে আবেগের এখনই অবস্থা হাসবে, বোঝা এখনই যায়। কান্না করবে, মুড এরকম তো যে সবসময় কোনো আমরা ধরনের জানি ফিল মুড হবে। মানে মুডি, তাই না? জি ম্যাম। আমার মেয়ে আছে 4 বছর বয়স, ও সব সময় মানে মানে শিখছে কোথায় থেকে, মোবাইল দেখে বা আমাদের কাছ থেকে শুনে সব সময় দুই একটা প্রায় প্রায় ইংলিশ ওয়ার্ড বলে, কিন্তু ওকে যদি বলা হয় বাবা এটার মানে কি, ও কিন্তু মানে বলতে পারে না। আমরাও আছি না এরকম, আমাদেরও হয় না, আমরা অনেক অনেক ইংলিশ জানি, কমন কিন্তু ইংলিশ হচ্ছে জানি ম্যাম, সেটার কিন্তু অর্থ এক্স্যাক্টলি যদি জানি না। বাংলা বলতে বলা হয় তাহলে কিন্তু আমরাও বলতে পারবো না। জি ম্যাম। হয় না আমাদের এমন? জি ম্যাম। অনেক ইংলিশ আছে যেটা শুধু আমরা ইংলিশ জেনেই অভ্যস্ত বা ইংলিশ বলে অভ্যস্ত, আমরা কখনোই ভাবিনি যে এটা বাংলা কখনো আমার বলা লাগতে পারে বা বা বাংলা এটা এমন হতে পারে। দেখি বলেন একজন, মুড মানে কি? ম্যাম মন। মেজাজ বা ম্যাম আবেগের অবস্থা। হ্যাঁ মেজাজ, মন মেজাজ, হ্যাঁ মন মেজাজ, মুড মন মানে কি মেজাজের যে মেজাজ? অবস্থা সেটাই হচ্ছে মুড। হ্যাঁ, তাহলে এই বাইপোলার ডিসঅর্ডার কি মূলত হচ্ছে মন মেজাজের যে অবস্থা সেটাই হচ্ছে বাইপোলার ডিসঅর্ডার। সাথে কি থাকবে? অল্টারনেটিং ম্যানিয়া এবং ডিপ্রেশন। এখন বলেন ম্যানিয়া কি? একটুতেই কি করে ম্যানিয়া রোগীরা, কি করে? এক্সাইটমেন্ট হয়ে যায় বেশি। একটুতেই হাসে, একটুতেই খুশি হয়, আবার একটুতেই রাগ হয়ে যায়, হুট করে একটা বিষয়ে উত্তেজিত হয়ে যায়, এটাই হচ্ছে ম্যানিয়া। আর ডিপ্রেশন, তো ডিপ্রেশন সে সবসময় কি থাকবে? হতাশার ভিতর থাকবে। এই দুইটা জিনিস নিলেই হচ্ছে বাইপোলার ডিসঅর্ডার। অর্থাৎ বাইপোলার ডিসঅর্ডার হচ্ছে একটা মুড ডিসঅর্ডার এবং যেখানে একজন ব্যক্তি হঠাৎ করে অতিরিক্ত উত্তেজিত হয়ে যাবে বা অতিরিক্ত হাসবে বা অতিরিক্ত কান্না করবে এবং বেশিরভাগ সময় কি থাকবে? সে ডিপ্রেশন বা হতাশায় ভুগবে, তাকে বলা হচ্ছে বাইপোলার ডিসঅর্ডার। দেখেন সিমটমের মধ্যে লেখা আছে, সিমটমের মধ্যে অনেক সুন্দর করে বলা আছে যে ইউফোরিয়া মানে কি? ইউফোরিক মুড ম্যাম মানে কি? অত্যাধিক আনন্দ মানে হচ্ছে স্বাভাবিক কিছুতে ম্যাম, যেটা অনেক বেশি আমরা থাকবে। রাস্তাঘাটে দেখি না যে একটা লোক একা একা কথা বলতেছে এবং এমনি এমনি হাসতেছে, নিজের মতো করে হাসতেছে, হুট করে বসে আছে বা কিছু করতেছে এমনি এমনি হাসতেছে, মানে ইউফোরিক মুডে আছে। যারা কিন্তু ড্রাগ অ্যাবিউজার তারাও কিন্তু এই ইউফোরিক মুডে থাকে। এরপর হচ্ছে ইরিটেবিলিটি, তার কি কোনো কিছুই ভালো লাগবে না, সবসময় মন মেজাজ খারাপ থাকবে বা সব সময় ওই খিটখিটে টাইপের থাকবে। হাইপার অ্যাক্টিভিটি হলে ম্যানিয়া হবে। ম্যানিয়া মানে তো বললাম একটু আগে। তার হচ্ছে স্যাডনেস থাকবে, কখন? যখন ডিপ্রেশনে ভুগবে তখন তার ভিতরে স্যাডনেস থাকবে এবং ল্যাথার্জি হবে, সবসময় তার ক্লান্তি লাগবে। এই যে দেখেন, এই পিকচার দ্বারা আমি একটু বোঝানোর চেষ্টা করছি, এই যে হাসতেছে
আবার এই যে কান্না করতেছে হাসতেছে, মানে ওর মুডের কোনো ঠিক নাই, ও কখন কি করতেছে তার কোনো ঠিক নাই। এখন এই হচ্ছে বাইপোলার ডিসঅর্ডারের ক্ষেত্রে ড্রাগ দেওয়া হয়, যদি মুড স্টেবিলাইজার ড্রাগ হয় সেই ক্ষেত্রে লিথিয়াম আর হচ্ছে ভ্যালপ্রয়েড ড্রাগ দেওয়া হয়, আর অ্যান্টিসাইকোটিক ড্রাগের ক্ষেত্রে ওলানিজিপিন দেওয়া হয় বা ওলানিজিপাইন দেওয়া হয়। নার্সিং কেয়ার যদি আমরা বলি সেক্ষেত্রে তার মুড কি অবস্থায় আছে সেটা দেখতে হয়, যে সে তার মুডের কি অবস্থা, সে কি অবস্থায় আছে, এরপর লিথিয়াম লেভেল চেক করতে হয় এবং তার যে অবস্থা অর্থাৎ সে কি করতেছে, তার শরীরের অবস্থা কি, তার কি অবস্থা আছে, সে কখন ঘুমাচ্ছে, কখন খাচ্ছে, সে তার হাইজিনটাকে কিভাবে মেনটেন করতেছে, এই জিনিসগুলো আমরা শুধু চেক করব। আমরা তো চাইলে আর রুগীকে ড্রাগ দিতে পারবো না, একজন নার্স হিসেবে আমাদের যে কাজগুলো করা দরকার সেগুলোই করবো আমরা। ম্যাম লিথিয়াম লেভেল যে ম্যাম এটা কি বোঝানো হয়েছে? লিথিয়াম লেভেল এটা টেস্ট করতে হয়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা দেখবো যে ডিপ্রেশন কি। ডিপ্রেশন মানে কি? হতাশা। যেমন ধরেন আমিও একটা সময় ডিপ্রেশনে ছিলাম, যে আমার ব্যাচের সবার চাকরি হয়ে গেল, এত মানে এত এত ধরনের স্টুডেন্টদের চাকরি হলো কিন্তু আমার চাকরি হলো না। এই ডিপ্রেশনে কিন্তু জীবনে কেউ না কেউ একবার কিন্তু ভোগে, ভোগে না বলেন? জি ম্যাম। জীবনের কোনো না কোনো সময় বা কোনো না কোনো কাল আসে যে সময়টাতে আমরা সবাই ডিপ্রেশনে ভুগি। তাই বলে কি আমরা কি সাইকিয়াট্রিক পেশেন্ট বা মেন্টাল ডিসঅর্ডার পেশেন্ট? তা কিন্তু না। আমরা যে ওই জায়গাগুলো থেকে বের হয়ে আসতে পারছি বা বের হয়ে আসি বা খাপ খাইয়ে নিতে পারি, এটাই হচ্ছে একটা মেন্টালি হেলদি পার্সনের বৈশিষ্ট্য। ডিপ্রেশন কি? হতাশা। সেই হতাশাতে কি হবে, যে আমার মুডের উপর বা মন মেজাজের উপর সেই এফেক্টটা ফেলবে এবং পাশাপাশি আমার দৈনন্দিন জীবনের যে কাজগুলো আছে সেই কাজগুলো আমি ঠিকভাবে করতে পারবো না। এই তার ফলে যে আমি যে বাধা বিপদগ্রস্তের সম্মুখীন হব, বা আমার কোনো কিছুই তখন ভালো লাগবে না, ঠিক মতো রান্না ভালো লাগবে না, খাইতে ভালো লাগবে না, ঘুমাতে ইচ্ছে করবে না, সাথে কান্নাকাটি করবো, কাউকে মেনে নিতে পারবো না, কারোর সাথে কথা বলবো না। এটাই হচ্ছে ডিপ্রেশন। মানে ডিপ্রেশনের যে সিমটম, যে আমার একটুতেই ক্লান্তি লাগবে, যেহেতু আমি খাবার দাবার ঠিকভাবে খাচ্ছি না তাহলে আমাকে ক্লান্তি অনুভব হবে, আমার খাদ্যাভ্যাসের পরিবর্তন হবে, ঘুমের পরিবর্তন হবে, আমার নিজেকে অসহায় মনে হবে, পাশাপাশি আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে সুইসাইডাল টেন্ডেন্সিটাও বেড়ে যাবে। এখন এই ডিপ্রেশনের ক্ষেত্রে কি কি ড্রাগ দেওয়া হয়? SSRIs, এটা বলেন, একদিন বলছিলাম এর আগে ক্লাসে। ম্যাম সিলেক্টিভ সেরোটোনিন রাপটেক ইনহিবিটরস, রিআপটেক, রিঅ্যাপটেক ইনহিবিটরস। এই টাইপের ড্রাগ দিতে হয়। সেই ড্রাগের মধ্যে কি আছে? ফ্লুক্সেটিন আর সার্টালিন ড্রাগ আছে। ট্রাইসাইক্লিকের মধ্যে আছে অ্যামিট্রিপ্টাইলিন। নার্সিং কি কার কিভাবে দিতে পারি আমরা? তার যেহেতু সুইসাইডাল রিস্ক থাকে, সেই সুইসাইডাল রিস্ক বা সে যেন সুইসাইড না করে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। অনেক রুগী আছে দেখবেন যে রিহ্যাবিলিটেশন সেন্টারে আছে বা হচ্ছে সাইকেট্রিক কোনো ওয়ার্ডে আছে বা সাইকেট্রিক একটা হসপিটালে আছে, এই রুগীগুলো কিন্তু অনেক সময় সুইসাইড করে। তখন দোষ কার হয়? ডাক্তার নার্সের দোষ হয়। আদৌ কি ডাক্তার নার্সের এখানে কোনো দোষ আছে? ডাক্তার নার্সের কিন্তু দোষ নেই। এই রুগীগুলো তাদের মেন্টালি তারা হেলদি থাকে না, তারা সবসময় ডিপ্রেশনে ভোগে বিধায় তারা কিন্তু সুইসাইড করে। তাহলে সেই সময় সেই জায়গাগুলোতে আমাদের কি করতে হবে? তাদেরকে সতর্ক রাখতে হবে বা সবসময় দেখে রাখতে হবে তারা যাতে সুইসাইড না করে, বা এমন জিনিস তাদের আশেপাশে রাখা যাবে না। দড়ি, কাঁচি, ছুরি, এই জিনিসগুলো তাদের আশেপাশে রাখা যাবে না। এরপর আসেন সাপোর্ট হচ্ছে ADLS। ADLS কি? ম্যাম অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং। বলেন। ম্যাম অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিস অফ অফ ডেইলি ডেইলি লিভিং। লিভিং। সে যাতে বলছি ম্যাম। সবার সাথে মিশে সে যাতে তার প্রতিদিনের পার্সোনাল কাজগুলো, ঘুম, খাওয়া দাওয়া, গোসল, এই জিনিসগুলো করে, সে বিষয়ে তাকে সাপোর্ট দিতে হবে এবং সে বিষয়ে তাকে আগ্রহী করে তুলতে হবে। অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং অর্থাৎ গোসল, খাওয়া দাওয়া, ঘুম, পার্সোনাল একজন ব্যক্তি যে যা 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 করে, টয়লেট থেকে শুরু করে যা যা করে সব বিষয়ে তাকে এনকারেজ করতে হবে। এরপর আসি হচ্ছে অ্যাংজাইটি ডিসঅর্ডার। অ্যাংজাইটি মানে কি? আমরা বলি না এত অ্যাংজাইটি ভুগিস কেন তুই, বা এত অ্যানজিয়াস কেন তুই, বা এত অ্যানসিয়াস কেন তুই?
বলি না? দুশ্চিন্তা, হয়েছে অনেকটাই। আরেকজন বলেন। উত্তেজনা, ম্যাম চিন্তা মানে হচ্ছে একটু কোনো কিছুতে কি করে, অনিশ্চয়তা বা প্রেশার অনুভব করি যেটা ম্যাম, মানে অতিরিক্ত চিন্তা ভাবনা করতেছে বা অতিরিক্ত হচ্ছে জি ম্যাম। হাইপার অ্যাক্টিভ। এটা আমার সাথে কেন হলো, এটা আমার সাথে না হলেই পারতো, আমাকে এটা কেন বললো, মানে অতিরিক্ত সেও একটা বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করবে বা অতিরিক্ত আহ উদ্বেগ থাকবে বা উত্তেজিত থাকবে, সেটাই হচ্ছে অ্যাংজাইটি ডিসঅর্ডার। এই অ্যাংজাইটি ডিসঅর্ডার মধ্যে কি কি আসবে? জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, প্যানিক ডিসঅর্ডার এবং হচ্ছে ফোবিয়া। এই বিষয়গুলো পরে আলোচনা করতেছি, মানে পরের স্লাইডে আছে। ড্রাগ কি কি দিব? বেনজোডাইজিপিন ড্রাগ দিব, এর মধ্যে হচ্ছে ডাইজিপাম বেশি দেওয়া হয়, লোরাজিপামও দেওয়া হয়। আর হচ্ছে সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর ড্রাগগুলোর মধ্যে আছে সার্টালিন, এই ড্রাগটাই বেশি দেওয়া হয়। আর নার্সিং কেয়ারের ক্ষেত্রে আমরা তাকে রিল্যাক্সেশন টেকনিক করতে বলবো। সে রিল্যাক্সেশন টেকনিকের মধ্যে কি বলবো, যে একটু বসো, আগে বসো, রিল্যাক্স হও, বা এক গ্লাস পানি খাও, একটু জোরে জোরে শ্বাস নাও, একটু ডিপ ব্রেথ এক্সারসাইজ করো, বসো, শান্ত হও। এরপর হচ্ছে তাকে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে সে হচ্ছে অতিরিক্ত চিন্তা বা অতিরিক্ত উদ্বেগের ফলে সে কোনো টাইপের হচ্ছে সিডেশন টাইপের ড্রাগ নিচ্ছে কিনা, ঘুমের ওষুধ খাচ্ছে কিনা, বা কোনো অ্যালকোহল বা ড্রাগের উপর ডিপেন্ডেন্স হচ্ছে কিনা, সেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এরপরে এই যে দেখেন, আমরা বললাম না জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। এখন জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার কি? এটা হচ্ছে একজন ব্যক্তির মেন্টাল হেলথের, অর্থাৎ একজন ব্যক্তি যখন দীর্ঘদিন যাবত মানসিকভাবে অসুস্থ থাকে। দেখেন, এই ক্রনিক মেন্টাল হেলথ ডিসঅর্ডার, অর্থাৎ জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার হচ্ছে ক্রনিক মেন্টাল হেলথ ডিসঅর্ডার, অর্থাৎ একজন ব্যক্তি যখন দীর্ঘদিন যাবত অসুস্থ থাকে এবং তার ফলে তার কি কি হবে, এক্সেসিভ হচ্ছে যে কোনো বিষয়ে সে অতিরিক্ত চিন্তা করবে, তার কোনো কিছুই মানে কন্ট্রোলে থাকবে না, তার হচ্ছে যে কোনো বিষয়ে সে অতিরিক্ত দুশ্চিন্তা করবে, তার হচ্ছে অর্থাৎ দৈনন্দিন জীবনে তার যা যা কাজ হবে বা যা যা আছে তার জীবনের সাথে, সে সমস্ত বিষয় নিয়ে সে অতিরিক্ত চিন্তা করবে এবং অতিরিক্ত ভয় পাবে। এটাই হচ্ছে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, এবং যার ফলে তার মেন্টাল হেলথটা দীর্ঘস্থায়ী হবে। আর এটা বলা হচ্ছে এটা টাইম ডিউরেশন, কতদিন, যে আমি কি সারা জীবন এটা এই হতে থাকবে, এটার মূলত ধরা হয় 6 মাস পর্যন্ত। অর্থাৎ একজন ব্যক্তি যেদিন থেকে মানে অ্যাংজাইটিতে ভুগবে তার থেকে লাস্ট অ্যাটলিস্ট 6 মান্থ, অর্থাৎ লাস্ট যেদিন থেকে হচ্ছে তার থেকে 6 মাস পর্যন্ত তার যদি এটা স্থায়ী হয়, তখনই তাকে আমরা জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার বলতেছি। সিমটম লক্ষণগুলো যে যদি আমরা দেখি, সেক্ষেত্রে বলা হচ্ছে পারসিস্টেন্ট ওয়ারি অ্যাবাউট ওয়ার্ক, অর্থাৎ কাজের জায়গাতে সে ভয় পাবে, অর্থাৎ সে একটা কিছু ভুল করলেই বা কোনো কিছু হলেই সে অতিরিক্ত সেটা নিয়ে চিন্তা ভাবনা করবে বা ভয় পাবে, নিজের স্বাস্থ্য নিয়ে ভয় পেতে পারে, পরিবারের লোকজনকে দেখে ভয় পেতে পারে, টাকা পয়সার বিষয়েও তার অতিরিক্ত উদ্বেগ বা অতিরিক্ত সে চিন্তা ভাবনা করতে পারে। এরপর ফিজিক্যাল সিমটম যদি বলা হয়, সেক্ষেত্রে তার রেস্টলেস লাগবে, অর্থাৎ ভাল লাগবে না, একটুতেই সে ক্লান্তি হয়ে যাবে, তার হাত পা মাসেল গুলোর কি হয়ে মাসেল গুলো কেমন লাগবে, মানে মনে হবে যে সবসময় একটা ব্যথা হচ্ছে, তার ঘুম ঠিকভাবে হবে না, তার মন মেজাজ ভালো থাকবে না। আর মূল কথা যেটা বোঝানো হচ্ছে ডিফিকাল্ট কনসেন্ট্রেশন অর মাইন্ড গোয়িং ব্লাঙ্ক, অর্থাৎ তার মন বলেন বা যে কোনো বিষয়ে কনসেন্ট্রেশন সে ঠিকভাবে দিতে পারবে না। কজেসের মধ্যে এটা ফ্যামিলিগত জেনেটিক কারণে হতে পারে, কাজের জায়গায় যদি কেউ অতিরিক্ত স্ট্রেসে থাকে, বা ফ্যামিলিতে যদি কেউ অতিরিক্ত স্ট্রেসে থাকে, বা কেউ যদি দীর্ঘদিন যাবত কোনো অসুখে ভোগে এবং তার ব্রেন যদি ঠিকভাবে না করে, যেমন ব্রেন কেমিস্ট্রি, ফিজিক্যাল, আমরা যেমন বলছি কেমিস্ট্রি মানে তো রাসায়নিকতে, ব্রেন যদি ঠিকভাবে তার কাজ না করে, সেক্ষেত্রে সে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভুগতে পারে। ট্রিটমেন্ট কি দেওয়া হয়? সিবিটি, সিবিটির ফুল ফর্ম কি? ম্যাম কগনিটিভ, ম্যাম এটা কি কগনিটিভ না কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। বিহেভিয়ারাল থেরাপি? হ্যাঁ। এরপর হচ্ছে SSRIs টাইপের ড্রাগ এবং লাইফস্টাইল চেঞ্জ, যে আমার যেখানে ভয় লাগতেছে বা আমার যে জিনিসগুলোতে সমস্যা হচ্ছে সেই জায়গাগুলো থেকে আমি দূরে থাকবো। এরপর আসেন অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার,
আমার মনে হয় এটাতে অনেকেই ভোগে। 100 জন মেয়ের মধ্যে কম করে হলো 5-10 জন এই রোগে ভোগে। বলেন দেখি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার কি কি হয়? ম্যাম এটা হচ্ছে এক জিনিস বারবার করবে, এক রিকারেন্ট বিহেভিয়ার। অর্থাৎ একই জিনিস বারবার সেই জিনিসের পুনরাবৃত্তি করবে। গা যদি ঘষতেই থাকে গা ঘষবেই ঘষবেই ঘষবেই, তারপরে হচ্ছে চুল যদি আঁচড়াতেই থাকে আঁচড়াবে, ঘর যদি ঝাড়ু দিতে থাকে ঝাড়ু দিতেই থাকে দিতেই থাকে দিতেই থাকবে। এটাই হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। ক্লিয়ার তো নাকি? এটা তো আপনারা জানেন না, এগুলো তো আপনারা আগে থেকেই জানেন সব বিষয়ে। এখানেও ড্রাগ দেওয়া হয় SSRIs এর ড্রাগ, আর নার্সিং কেয়ার দেওয়া হয় কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, এবং পাশাপাশি তার অ্যাংজাইটি, যে বিষয়ে তার অ্যাংজাইটি হবে বা যে বিষয়ে তার সমস্যা সেই বিষয়টাকে লক্ষ্য রেখে সেই বিষয়গুলোকে দূর করতে হবে আস্তে আস্তে। আমরা স্টুডেন্ট লাইফে দেখছি না যে হচ্ছে সাইকেট্রিক সাবজেক্ট বা হচ্ছে সাইকেট্রিক আর মেন্টাল হেলথ সাবজেক্ট গুলোর সবগুলো ম্যানেজমেন্ট একই রকম লাগতো, একই রকম লাগতো না ম্যানেজমেন্ট? জি ম্যাম। এগুলোর ম্যানেজমেন্ট কিন্তু প্রায় এগুলো একই রকমই। আচ্ছা, আমরা এখন দেখবো সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার। সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার, সাবস্টেন্স মানে কি? সাবস্টেন্স মানে বলেন, শুনতে পাচ্ছেন আমাকে আপনারা? জি ম্যাম। জি বলেন, সুমা বলেন সাবস্টেন্স মানে কি? ম্যাম সাবস্টেন্স এটা হলো যেমন কোনো ধরনের অ্যালকোহল বা কোনো ধরনের কিছু ইউজ করা আর কি, ওইটাকে আমরা সাবস্টেন্স বলি। কোনো জিনিসের অতিরিক্ত ব্যবহার কে বলা হচ্ছে সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার। বাংলায় যদি বলা হয় সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার হচ্ছে মাদকাসক্তি, অর্থাৎ যেমন বিভিন্ন ধরনের অ্যালকোহল, অপিওয়েড, নার্কোটিক ড্রাগ বা নিকোটিন ড্রাগ, এই জিনিসগুলো সেবন করাগুলোকে বলা হচ্ছে সাবস্টেন্স ইউজ। এই সাবস্টেন্স ইউজের সাবস্টেন্সের মধ্যে ড্রাগ থাকে হচ্ছে ড্রাগ ন্যালট্রাক্সন ড্রাগ, যেটা হচ্ছে অপিয়েট টাইপের ড্রাগ, আর ডাইসালফামাইড যেটা হচ্ছে অ্যালকোহল ডিপেন্ডেন্সি ক্ষেত্রে ব্যবহার করা হয়। সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার একটু পরে আবার পরের স্লাইডে বলবো। নার্সিং কেয়ারে যদি আমরা দেই সেক্ষেত্রে হচ্ছে উইথড্রয়াল সিস্টেম, অর্থাৎ তার একজন ব্যক্তি যদি দীর্ঘদিন যাবত কোনো কিছু খায়, যেমন অ্যালকোহল বলেন, গাঁজা, হিরোইন, মদ, এগুলো যদি খায় তার কিন্তু অনেক ধরনের সিমটম হয়। যেমন সে যে সময় খাইতো সেই সময় কিন্তু তার কি হবে, শরীরের ভিতরে একটা কাঁপুনের সৃষ্টি হয়, বা তার হাত পা ঝিমঝিম করে, সে তার গা ঘামে যায়, সে এক্সাইটেড হয়ে যায়। তাহলে এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে না নার্সিং কেয়ারের ক্ষেত্রে। এর পাশাপাশি তাকে কাউন্সিলিং করতে হবে, এবং এর পরবর্তীতে যাতে সেই জিনিসটা আবার পুনরায় রিপিট না হয় সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। যেমন প্রিভেন্ট রিল্যাপস, অর্থাৎ বেশিরভাগ ড্রাগ অ্যাবিউজ বলেন বা সাবস্টেন্স ইউজ যারা করে তারা কিন্তু আবার পুনরায় ব্যাক করে। এই ব্যাক যাতে না করতে পারে সে বিষয়ে আমাদের পদক্ষেপ নিতে হবে, বা একজন নার্স তার ফ্যামিলি যারা সাবস্টেন্স ইউজার তাদেরকে বা ওই রোগীর ফ্যামিলির লোকজনকে এই বিষয়ে একটু কাউন্সিলিং করতে হবে। এরপর পরে আসে হচ্ছে ডিমেনশিয়া। ডিমেনশিয়া কি? ডিমেনশিয়াতে কি হয় বলেন ম্যাম কোনো কিছু ভুলে যাওয়া, ইনস্ট্যান্ট কোনো কিছু ভুলে যাওয়া। ডিমেনশিয়াতে কি হয়? ডিমেনশিয়া বা অ্যালজাইমার ডিজিজে কি হয়? তার স্মৃতিশক্তি লোপ পায়। কমে যায়। তার বুদ্ধিবৃত্তি বলেন বা স্মৃতিশক্তি বলেন সে বা মেমোরি বলেন সেটা ঠিকভাবে কাজ করবে না, বা সে সব জিনিসই কি করবে, ভুলে যাবে। সেটাই হচ্ছে ডিমেনশিয়া।
ডিমেনশিয়াতে যে ড্রাগ গুলো ব্যবহার করে, ড্রাগ এত মুখস্থ করার দরকার নাই, এগুলো জাস্ট বলা হয়েছে আপনাদের এগুলো ড্রাগ আসবে না। ড্রাগ আসলেও হয়তো বা সাইকেট্রিকে কমন সাইকেট্রিক কি ড্রাগ ইউজ করা হয়, এমসিকিউ আসলে এইরকমই আসবে। আশা করা যায় এর মধ্যে এমসিকিউ তে অপশন থাকবে একটা, ড্রাগের নাম হ্যালোপেরিডল, ঠিক আছে, বা ডায়াজিপাম, এই টাইপের ড্রাগ। এটা আমরা আশা করতেছি, তাই তো? এর থেকে কঠিন ড্রাগ যেন নাম না আসে। জি ম্যাম। মেইনলি তো এই যে হ্যালোপেরিডল, যেটা হ্যালোপিড নামে ইউজ করে, এটাই তো আসে সাধারণত পরীক্ষার কোশ্চিনেও এর দেখছিলাম। বেশি কঠিন আর কিছু আসবে না, হ্যাঁ, এটা মাথায় রাখবেন। আমরা ভাবতেছি বেশি জি ম্যাম। কঠিন কোনো ড্রাগের নাম আসবে না। আচ্ছা, এখন নার্সিং কেয়ার কি দেওয়া হয়, এক্ষেত্রেও সেফটি নিশ্চয়তা রাখতে হবে। তাকে হচ্ছে এনভায়রনমেন্ট যাতে তার ভালো থাকে এবং পাশাপাশি তার ডেইলি লাইফে সে যা কাজগুলো করে সেই কাজগুলো যাতে সে সঠিকভাবে করতে পারে সে বিষয়ে সাপোর্ট দিতে হবে। যেমন আমার স্টুডেন্ট লাইফে আমি ডেলিরিয়াম ডিমেনশিয়া অনেকবার ভুলে যাইতাম, আপনারা যাইতেন না? ডেলিরিয়াম আর ডিমেনশিয়া প্রথম দিকে আমার মনে হতো যে ডেলিরিয়াম আর ডিমেনশিয়া কাছাকাছি, এটা ডেলিরিয়াম বললাম নাকি ডিমেনশিয়া বললাম, এরকম কি হচ্ছিল আপনাদের স্টুডেন্ট লাইফে? ম্যাম কম বেশি সব ডিজিজের সাথে সব ডিজিজ গুলাই যাইতো। না, আপনাদের হয়নি, তার মানে এটা কি আপনারা অনেক ভালো। মনে হইতো অনেক ম্যাম যে সব ডিজিজ গুলো আমার নিজের মধ্যে আছে? কোনো কিছুই আপনার মধ্যে নেই, এটা আপনি ভাবতেছেন তাই। জিম তখন তো মেন্টাল প্রেশার থাকতো, এই জন্য মনে হতো, কিন্তু এখন মনে হয় না, আমি ঠিকঠাক আছি। হ্যাঁ, এখন কিছুই মনে হবে না। আচ্ছা, এখন দেখি আমরা ডেলিরিয়াম কি। ডেলিরিয়াম হচ্ছে, বলা হয়েছে ডেলিরিয়াম ইজ অ্যান অ্যাকুট সাডেন অনসেট ডিসঅর্ডার, অর্থাৎ ডেলিরিয়ামটা হঠাৎ করেই হবে বা কিছু সময়ের জন্য হবে বা কিছু মুহূর্তের জন্য হবে, কখন হবে, যার ফলে কি করতে পারবো না, আমি কোনো জায়গায় মনোযোগ দিতে পারবো না, কোনো জায়গায় আমি স্থির হতে পারবো না। এবং মূল কথা, ডেলিরিয়ামটা কোনো একটা ড্রাগের কারণে হবে, কোনো একটা ইনফেকশন কারণে হবে, অথবা ওই রুগীটার অন্য কোনো ধরনের মেডিকেলি ডিজিজ আছে যার কারণে ওই রুগীটার হঠাৎ করে যে কোনো দিকে মনোযোগ দিতে পারবে না, তার কোনো কিছুই ভালো লাগবে না, সে আহ অর্থাৎ কোনো জায়গায় সে মনোযোগ দিতে পারবে না। মূল কথা, ডেলিরিয়ামে যখন তার এই সমস্যাগুলো হবে, এটার কারণ হচ্ছে তার যে কোনো একটা অসুখ আছে, অথবা সে ড্রাগ ডিপেন্ডেন্স বা সে কোনো একটা টাইপের ড্রাগ নেয়, অথবা তার মেডিকেলি কোনো ডিজিজ বা অসুখ আছে। এখন এই ডেলিরিয়াম হলে কি কি টাইপের ড্রাগ দেওয়া হয়? বেনজোডাইজিপিন টাইপের ড্রাগ দেওয়া হয়, যেটা ডাইজিপাম নামে পরিচিত বা ডাইজিপাম হিসেবে ব্যবহৃত হয়। এটা ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রে ইলডারলি পিপলদের ক্ষেত্রে। এখন ইলডারলি আমরা কাদের বলতেছি ম্যাম বৃদ্ধ। বলেন? বৃদ্ধদের। ম্যাম এটা হচ্ছে 18 বছরের পরে সাধারণত ইল্ডারলি হয়েছে অ্যাবভ 55 বা 60 পরে ইলডারলি বলা হয়। এর পাশাপাশি হচ্ছে বারবিটুরেট টাইপের ড্রাগও দেওয়া হয়, যেটা হচ্ছে ফেনোবারবিটন বা ফেনোবারবিটল নামে পরিচিত। নার্সিং কেয়ার আমরা কি দেই? নার্সিং কেয়ার দেওয়া হয়, অর্থাৎ এক্স্যাক্টলি তার যে কজ বা যে কারণটা হচ্ছে সেটা আইডেন্টিফাই করে তারপর আমরা তাকে নার্সিং কেয়ারটা দেই। এর পাশাপাশি সাপোর্ট কেয়ার হিসেবে যদি দেওয়া হয়, সেক্ষেত্রে তার হাইড্রেশন, নিউট্রিশন, সেফ এনভায়রনমেন্ট এবং মেডিকেশন যদি সেক্ষেত্রে প্রয়োজন হয়, অর্থাৎ রোগী যদি সিভিয়ার টাইপের এডিক্টেড হয় তাহলে মেডিকেশন দেওয়া হয়। এই যে দেখেন, ডেলিরিয়ামের DELIRUEM দ্বারা ডেলিরিয়ামকে প্রকাশ করা হয়েছে, যেতে ডি তে হচ্ছে ড্রাগ, ইতে হচ্ছে ইপিলেপসি, এল তে হচ্ছে লিভার ফেলর, আইতে হচ্ছে ইনফেকশন, আর তে হচ্ছে রিটেনশন, আইতে হচ্ছে ইন্টারক্রানিয়াল প্রেসার থাকবে, আর ইউতে ইউরেমিয়া, আর হচ্ছে এমতে মেটাবলিজম। এটা শিখছি না আমরা স্টুডেন্ট লাইফে। জি ম্যাম। ম্যাম একটা কোশ্চেন ছিল। জি বলেন। মানে বিশেষ করে যারা সাইকিয়াট্রিক পেশেন্ট হয়, এরা যে ড্রাগ গুলা নেয়, কিছুদিন পর দেখা যায় যে অনেকেরই ম্যাম ম্যাল নিউট্রিশন হয়ে যায়। অনেক সময় যে আমাদের মানে যে আয়োডিন থাকে, ফসফরাস থাকে, ক্যালসিয়াম থাকে, এই জিনিসগুলা কিন্তু লো হয়ে যায়। ম্যাম এটার কারণ কি? কারণ ওরা তো দীর্ঘদিন যাবত ওই ড্রাগটা নিয়ে ড্রাগের পর ডিপেন্ডেন্স, হুট করে সেটা আপনার শরীরে আর নিচ্ছে না, তখন কি হবে? শরীর কি ব্যালেন্স ঠিক রাখতে পারবে?
আপনি না ম্যাম সেটা হ্যাঁ ধরেন আমি 3 বেলা ভাত খাই, মানে আমরা যা করি আমরা 3 বেলা ভাত খাই, 3 বেলা ভাত খাই না? জি ম্যাম। আচ্ছা, 3 বেলার মধ্যে হুট করে আমি 2 বেলার ভাত খেলাম না, আমি 1 বেলা ভাত খেলাম, তাহলে কি হয়ে যাব? উইক হয়ে জি যাবো ম্যাম ম্যাম। সেটা ঠিক আছে, কিন্তু তারা তো হচ্ছে এমনি ওরা যে তো ওটার পর খাবারগুলো খায়। ডিপেন্ডেন্স বলা হচ্ছে কি, ডিপেন্ডেন্স, ওরা ওটার পর ডিপেন্ড। ভাত তো ওরা 2 বেলা না খেলে হবে, কিন্তু ওটা খায়, ওরা যে ওই জিনিসগুলা খায় ওটার পর ডিপেন্ড। ওর শরীরের মেটাবলিজম ওটা একসেপ্ট করে নিছে। জি ম্যাম বুঝতে পারছি এবার। বুঝতে পারছেন এখন? জি ম্যাম। আর যার কারণে যারা এই ড্রাগ নেয় তাদেরকে বলা হয় বা মানে তারা যখন এই ড্রাগটা ছেড়ে দেয় তখন তাদেরকে বলা হয় পর্যাপ্ত পরিমাণে আপনারা ডিহাইড্রেশন যাতে না হয় সেজন্য পর্যাপ্ত পরিমাণে আপনারা মানে হচ্ছে হাইড্রেশন কন্ট্রোল করার জন্য তরল খাবার বেশি বেশি খাবেন। এবং ওই যে সময়টাতে ওরা নিত সেই সময়টাকে ওদেরকে কন্ট্রোলে রাখতে হয়, অন্য কোনো কিছুতে তাদেরকে ব্যস্ত রাখতে হয়। এটা কি আর বলার দরকার আছে ডিফারেন্সটা একটু দেখে নেবেন, হ্যাঁ, এটা আর রিপিট করলাম না। এখন আসি সুইসাইড। আমাদের সমাজে সুইসাইডের টেন্ডেন্সি বা সুইসাইড বলেন প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আমরা চেষ্টা করব যে আশেপাশের লোকজনকে কাউন্সিলিং বা যতটুকু আমাদের করা দরকার বা এই ধরনের যদি আমাদের আশেপাশে কেউ থাকে তাদেরকে অবশ্যই কাউন্সিলিং করব যে তারা যেন সুইসাইড না করে। সুইসাইডের বাংলা যেটা সবাই জানি যে নিজে নিজে নিজের জীবনটাকে শেষ করে দেওয়া, তাকে বলা হচ্ছে সুইসাইড। আর সুইসাইডের মূল যে রিস্ক ফ্যাক্টর সেটা হচ্ছে ওই ব্যক্তি যদি দীর্ঘদিন যাবত অসুস্থ থাকে, ডিপ্রেশনে যদি ভোগে, সিজোফ্রেনিয়াতে ভোগে বা বাইপোলার ডিসঅর্ডারে যদি ভোগে, তার যদি প্রিভিয়াস সে যদি আগে অ্যাটেম্প করে বা তার যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে তাহলেও সে সুইসাইড করতে পারে। দীর্ঘদিন যাবত অসুস্থ বা কোনো ব্যথা বা সেটা সে এই পেইনটা হতে পারে পরিবারের লোকজনের কাছ থেকে পেইন পেতে পারে, তার শরীরে ব্যথা থাকতে পারে, শরীরে বিভিন্ন অসুখের কারণে তার পেইন হতে পারে, সে সাবস্টেন্স অ্যাবিউজার হইতে পারে, সামাজিক ভাবে সে আইসোলেটেড, তার ফ্যামিলি ব্রোকেন ফ্যামিলি, তার হচ্ছে সামাজিক অবস্থা ভালো না, তার টাকা পয়সা নাই, সে বিভিন্ন ধরনের স্ট্রেসে আছে। এই কারণগুলোতে সে সুইসাইড করতে পারে। বর্তমানে যেটা হয় সেটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে বয়ফ্রেন্ড বা হাজবেন্ডের কাছ থেকে তারা ঠিকভাবে যদি হচ্ছে আদর ভালোবাসা যদি না পায় বা হাজবেন্ডের কাছ থেকে যদি যে কোনো ধরনের যদি প্রতারণার শিকার হয় বা অর্থাৎ টিনেজে এটা টেন্ডেন্সি বেশি থাকে যে বয়ফ্রেন্ড তাকে ছেড়ে যাচ্ছে বা বয়ফ্রেন্ড কোনো কিছু করতেছে, সেক্ষেত্রে তারা কি করে সুইসাইড করে, রিস্ক ফ্যাক্টর। যেমন আমার এখানে তো অনেক সুইসাইডের পেশেন্ট আসে। কিছুদিন আগে একজন আসছিল যে তার হচ্ছে গার্লফ্রেন্ড ফেসবুকে একটা স্ট্যাটাস দিছে যে তার হচ্ছে বাবা কার সঙ্গে যেন বিয়ে ঠিক করছে, তার হচ্ছে এঙ্গেজমেন্ট হয়েছে, তাই সে সুইসাইড অ্যাটেম্প নিছে। এরকম আছে না? জি ম্যাম। হ্যাঁ। আর তারপর আমরা শুনি যে যদি কেউ একবার সুইসাইডাল অ্যাটেম্প নেয় বা কেউ যদি একবার বিষ খায় সে পরবর্তীতে আর খাবে না। তো আমার এখানে যারা আছে তাদের কাছ থেকে জিজ্ঞেস করছিলাম, তারা বলছে তারা একটা রুগীকে দেখছে সে সর্বোচ্চ 17 বার পর্যন্ত হচ্ছে সুইসাইড অ্যাটেম্প করছে। তাও আবার এখানে এসেই সে হচ্ছে মানে আহ, বিষ খেয়ে এসছে এবং এখান থেকেই সে হচ্ছে তার ট্রিটমেন্ট নিছে। ম্যাম অবশ্য আপনার 17 বারই কি ম্যাম বিষ মানে খাইছিল সে? হ্যাঁ হ্যাঁ, বিষ খাইছিল। সে 18 বারের বেলায় সে মারা গেছে। আল্লাহ। ওর স্টমাকটার কতই সহ্য করে বলেন? স্টমাকেরও তো একটা সহ্য ক্ষমতা আছে। আচ্ছা, এখন এটার ওয়ার্নিং সাইন যদি বলি সেটা হচ্ছে যে যে সে যদি টকিং অ্যাবাউট ডেথ এবং ওয়ান্টিং টু ডাই, সে যদি মনে করে যে আমি মারা যাব বা আমাকে মরতেই হবে, আমার জীবনের আর কোনো দাম নেই, আমার আর কোনো মূল্য নেই। পাশাপাশি হচ্ছে সে আহ, যাকে ভালোবাসে বা পরিবারের লোকজনের কাছ থেকে আলাদা হয়ে গেছে, তাকে দ্বারা কিছু হচ্ছে না, সে ঠিকভাবে হচ্ছে কাজ করতে পারছে না, তাকে কেউ সময় দিচ্ছে না, সে হতাশায় ভুগতেছে, তার মুড ভালো নেই, তো তার কোনো কিছুই ভালো লাগতেছে না। এগুলো হচ্ছে ওয়ার্নিং সাইন। আর হচ্ছে প্রিভেনশন যদি বলি সেক্ষেত্রে যদি জানা মাত্রই
বা তাকে যদি আমরা এই ধরনের রুগী দেখি তাদেরকে অবশ্যই কাউন্সিলিং করতে হবে। মূল বিষয় হচ্ছে কাউন্সিলিং, এবং তাকে সেফ এনভায়রনমেন্টে রাখতে হবে, এবং তাকে ওই ক্রাইসিস মোড থেকে বের হয়ে আসার জন্য আমাদের যতটুকু সাধ্য যা করা দরকার, যেমন আমরা কি করতে পারি, কাউন্সিলিং, এই কাউন্সিলিংটা আমাদের ভালোভাবে করতে হবে বা তাকে বোঝাইতে হবে। এরপর আসি ফোবিয়া। ফোবিয়া মানে কি? কোনো কিছু দেখে ভয় পাওয়া, তাকে বলা হচ্ছে কি, ফোবিয়া। যে কোনো বিষয়ে ভয় পাওয়াকে বলা হচ্ছে ফোবিয়া। যেমন আমাদের কি ছিল, আমাদের কি আছে, এক্সাম ফোবিয়া আছে না? আছে কিনা বলেন? জি ম্যাম। হ্যাঁ, জি ম্যাম। জি ম্যাম। পরীক্ষা না জানি কতই কঠিন হবে, কিন্তু আদৌ তো পরীক্ষা কঠিন হবে না, আমরা এটা ভাবি তাই। যেমন ফোবিয়ার মধ্যে এখন টাইপ অফ ফোবিয়া, স্পেসিফিক ফোবিয়া, কিছু জিনিসকে স্পেসিফিক বলা হচ্ছে। যেমন কেউ অনেক উঁচু জিনিসে উঁচু জায়গায় উঠতে ভয় পায়, মাকড়সা দেখে ভয় পায়, ইনজেকশন দেখে ভয় পায়, অর্থাৎ নির্দিষ্ট কিছু জিনিস দেখে ভয় পাতে বলা হচ্ছে স্পেসিফিক ফোবিয়া। বা কেউ রক্ত দেখে ভয় ভয় পায়। এরপর হচ্ছে সোশ্যাল ফোবিয়া। সোশ্যাল ফোবিয়ার মধ্যে কি আসবে, যে ধরেন কারোর সামনে কথা বলতে ভয় পাচ্ছে, কোনো একটা জায়গায় তাকে ভাষণ দিতে বলা হয়েছে বা কোনো একটা জায়গায় কথা বলতে বলা হয়েছে, সে সেই জায়গাতে ভয় পাচ্ছে। সে একটা বিচার করতে ভয় পাচ্ছে, যে কোনো জায়গায় সে ইমপ্রেস ফিল করতেছে। তো সে সামাজিক মানে অর্থাৎ মূল কথা, সে সমাজের যে কোনো জায়গায় বা কথা বলতে গেলে বা সেই জায়গাগুলোতে সে ঠিকভাবে ভয় পাবে, বা তার ওই জায়গাগুলোতে অ্যাংজাইটি কাজ করবে। আর 11 ফোবিয়া কি? জনসম্মুখে কথা বলতে ভয় পাবে, ফিয়ার অন ওপেন স্পেসেস অর লিভিং হোম, অর্থাৎ সে জনসম্মুখে যে কোনো কথা বলতে ভয় পাবে। সিমটম যদি বলি তার, অর্থাৎ পরীক্ষার আগে কি হয়, যে আমার মনে হবে হার্ট বিট কি হয়ে যাচ্ছে, বেড়ে গেছে, আমি ঘামতেছি, আমার মনে হচ্ছে গা ঘেমে যাচ্ছে, আমার হাত পা কাঁপতেছে, তারপরে আমি নিঃশ্বাস নিতে পারতেছি না, আমার বমি বমি আসতেছে, বমি বমি ভাব আসতেছে, তারপরে হচ্ছে না আমি আর পারবো না, আমি যাব না ওখানে, বা খুবই ভয় লাগতেছে। যেমন আমার যেটা হয়, ভয় লাগলে আমার কি করে, ইউরিন আউটপুট বেড়ে যায়। কার কি হয় বলেন দেখে, একটু এক্সপিরিয়েন্স শেয়ার করেন। জি ম্যাম, ইউরিন আউটপুট বেড়ে যায়, ঘামি, তারপর হাত পা কাঁপে, এরকম হয়। তার সোয়েটিং হয়। আমার 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 এমনিতেই পরীক্ষার দিনে মনে হবে যে আমার এখন ইউরিন আউটপুট মানে অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় ভয় পেলে। এই ঝুমা বলেন, ঝুমার কি হয়? হয়নি কখনো? ম্যাম আমার মাথা দিয়ে ধোঁয়া বের হয় এরকম, কান মাথা দিয়ে দিয়ে। ধোয়া বের হয়, হ্যাঁ হয়, এরকমও হয়। শোনেন, আমরা পড়ার মাধ্যমে আমরা শিখবো, আমরা ডিসকাস করবো, আলোচনা করবো, তাহলে না শিখতে পারবো। খালি যদি পড়তেই থাকি বলতেই থাকি, তাহলে কি ক্লাস বোরিং লাগে না? জি ম্যাম। আমরা গল্পের মাধ্যমে শিখবো। যেগুলা জানি আমরা তো নতুন করে পড়তেছি না, আমরা যেগুলা জানি সেগুলোই জাস্ট রিপিট করতেছি। জলি বলেন, জলের কি হয় ভয় পাইলে? ম্যাডাম আমার হচ্ছে বারবার বাথরুম লাগে, টয়লেট। দেখে আমার দলে সবাই হয়ে গেছেন। আচ্ছা, এখন আমরা কজেস দেখবো। এটা জেনেটিক বা ফ্যামিলি হিস্ট্রির কারণে হতে পারে, বিভিন্ন ট্রমার এক্সপিরিয়েন্স থাকলে হতে পারে, ট্রমাটিক এক্সপিরিয়েন্সের কারণে। আর লার্ন বিহেভিয়ার ফ্রম আদার, অর্থাৎ এই অভ্যাসটা যদি আগে থেকেই থাকে বা এগুলা সম্পর্কে যদি জানি যে ওর এটা হয়, তাহলে আমার মনে হবে আমারও এটা হচ্ছে। এবার ম্যানেজমেন্ট যদি করা হয়, সেটা কগনিটিভ বিহেভিয়ার থেরাপির মাধ্যমে করা হয়, যে না আমি এটা করব না, আমি যাব না, দেখি আমার কি হয়। এরপর কিছু মেডিকেশনও দেওয়া হয়, সেটা অ্যান্টি ডিপ্রেসিন আর অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগ দেওয়া হয়, সেটা সিভিয়ার কেসে দিতে হয়। এরপর হচ্ছে রিল্যাক্সেশন টেকনিক। আমার যখন এটা মনে হচ্ছে তখন আমি বারবার ডিপ ব্রেথ এক্সারসাইজ করব, আমার মাইন্ডটাকে ফ্রেশ রাখার চেষ্টা করব, তাহলে আস্তে আস্তে এই জিনিসগুলো কমে যাবে, বা এইভাবে ম্যানেজমেন্ট করা হয়। এখন আমরা দেখি ম্যানিয়া। ম্যানিয়া হচ্ছে কি, অ্যাবনর্মাল এলিভেটেড ইরিটেবল মুড উইথ ইনক্রিজ অ্যাক্টিভিটি। তাহলে কি হলো ম্যানিয়া কি? অর্থাৎ অতিরিক্ত কি করা, অতিরিক্ত পরিমাণে কি করবে বলেন, অতিরিক্ত পরিমাণে কান্না করবে, খুশি থাকবে, রাগ করবে, উত্তেজিত হবে, তাকে বলা হচ্ছে ম্যানিয়া। এরপর ম্যানিয়ার হচ্ছে ফিচার যদি বলি, আমরা আগেও দেখছি, আবার একটু রিপিট করতেছি এটা, যে তার হচ্ছে ইউফোরিয়া হবে,
সে অতিরিক্ত কথা বলবে, তার রেস্টলেস লাগবে, তার ঘুম কমে যাবে, সে হচ্ছে ইম্পালসিভ আর রিস্কি বিহেভিয়ার, অর্থাৎ সে তার আচরণগুলো অনেক সময় মনে হবে যে সে নিজেকে ঝুঁকির মধ্যে ফেলাচ্ছে, বা তার হচ্ছে অনেক সময় মনে হবে যে সে যে আচরণগুলো করতেছে সেটা স্বাভাবিক মতো আচরণ নয়। আর কম কম কন্টিনিউয়াসলি সে কি করবে, কথা বলতেই থাকবে। ম্যানেজমেন্ট করা হয় মুড স্টেবিলাইজার দ্বারা, লিথিয়ামের মাধ্যমে করা হয়, অ্যান্টিসাইকোটিক ড্রাগ এবং সাপোর্টিভ থেরাপি মানে কাউন্সিলিং। ডেলুশনে কি করা হয়? ডেলুশন হচ্ছে ফলস বিলিফটাকে বলা হচ্ছে ডেলুশন। আর ডেলুশনের টাইপ হচ্ছে, একজন পড়েন দেখি ডেলুশনের টাইপ। পারসিকিউটরি ডেলুশন বলেন, গ্র্যান্ডিয়াস ডেলুশন, জেলাস ডেলুশন, সোমাটিক ডেলুশন, আর হচ্ছে রিলিজিয়াস। এখন বলেন পারসিকিউটরি ডেলুশন কি? ম্যাম, নির্যাতনের ধারণা যেটা ম্যাম। অর্থাৎ মনে হবে যে তার কেউ ক্ষতি করতেছে, তার জি কেউ ম্যাম, ক্ষতি করবে। আর গ্র্যান্ডিওস ডেলুশন মানে সে অতি নিজেকে মূল্যায়ন, মহান মানে বেশি ভাববে, গুরুত্বপূর্ণ যে ভাবা। আমি অনেক বড়, আমি অনেক কিছু। জেলাস মানে তো জানি, জেলাস কি, জেলাস ফিল করা মানে কি? হিংসা ম্যাম। হিংসা করা বা সন্দেহ করা, অন্য কাউকে দেখে সন্দেহ করতেছে, অন্য কাউকে হিংসা করতেছে বা এ করতেছে। সোমাটিক মানে ম্যাম, মানে বডির সংক্রান্ত আর কি, যে ম্যাম যেটা নিজের বডি সম্পর্কিত, তার শরীরের ক্ষতি বা অসুস্থতা অসুস্থতা সংক্রান্ত যেটা ম্যাম। হ্যাঁ, এই ধরনের ভুল ধারণা থাকবে। আর রিলিজিয়াস মানে তো আমরা জানি ধর্ম সম্পর্কিত ধর্মের। অতিরিক্ত বিশ্বাস বা ভুল ধারণা হচ্ছে রিলিজিয়াস। আর এটা দেখা যায় সিজোফ্রেনিয়া, সাইকোটিক ডিসঅর্ডারের ক্ষেত্রে, ম্যানিয়ার ক্ষেত্রে এবং ডিপ্রেশন ক্ষেত্রে, সেক্ষেত্রে সাইকোটিক কিছু ফিচার থাকবে। ম্যাম পার্সিকিউটরিটা কি বলেন, আরেকবার একটু বলতেন? পারসিকিউটরি হচ্ছে সে ভাববে যে তার কেউ ক্ষতি করতেছে, তার কেউ ক্ষতি করবে, সে কোনো কিছু কেউ দিলে সে খাবে না। তারপরে হচ্ছে কোথাও সে যাইতে চাবে না, তার হাজবেন্ডকে সে অবিশ্বাস করবে, মনে করবে যে তার হাজবেন্ড যেটা দিছে এটার মধ্যে ক্ষতি কিছু আছে, পরিবারের লোকজন কেউ কিছু দিলে সে খাবে না, কোথাও যাইতে চাবে না। অর্থাৎ সব বিষয়ে সে হচ্ছে সন্দেহ করবে যে সবাই তার ক্ষতি করতেছে। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, নার্সিং প্রসেস এগুলো কি বলতে হবে? নার্সিং প্রসেসের ক্ষেত্রে দেখেন, আমি যে জিনিসটা বলবো শুধু সেটা খেয়াল রাখবে, যেটা যেটা হচ্ছে আপনারা, ধরেন আমরা জানি হয়তো বা ভুলে গেছি, যে ডায়াগনোসিসের ক্ষেত্রে ইউজ DSM-5, এই জিনিসটা কি দেখতে পাচ্ছেন সবাই? এটার মাধ্যমে ডায়াগনোসিস করা হয় সাইকিয়াট্রিক পেশেন্টদের ক্ষেত্রে, যেটা হচ্ছে ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অফ মেন্টাল ডিসঅর্ডার পেশেন্টকে এইটা দ্বারা ডায়াগনোসিস করা হয়, যেটা হচ্ছে 5 ক্যারেক্টারিস্টিক্স দ্বারা। অর্থাৎ এটা আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন এই স্ট্যান্ডার্ড স্কেলটা করছে। ঠিক আছে, স্ট্যান্ডার্ড স্কেল করছে। আর বাংলাদেশের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল কাউন্সিলিং একটা প্যারামিটার আছে, যেটা 10টা গাইডলাইন আছে, যেটাকে বলা হয় মাইল্ড, মডারেট আর সিভিয়ার ফর্মে বলা হচ্ছে। যেমন মাইল্ড হচ্ছে 0 থেকে 3, মডারেট হচ্ছে 4 থেকে 7, আর সিভিয়ার হচ্ছে 4 থেকে 6, আর সিভিয়ার হচ্ছে 7 থেকে 9 বা 10 ধরা হয়েছে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গাইডলাইন, যেটা বাংলাদেশেও ব্যবহার করা হয়। নার্সিং কেয়ার এতক্ষণ যেভাবে বলছি, যে এটা প্রথমে আমরা কি করব, রুগীর হিস্ট্রি চেক করব, এগুলা জানবো, তারপর ডায়াগনোসিস করব, প্ল্যান করব যে রুগীকে আমাদের সুস্থ করতে হবে এবং তাকে তার পরিবারের লোকজনের কাছে ফিরিয়ে দিতে হবে, এবং সে যাতে ভালোভাবে জীবনযাপন করতে পারে। এরপর সেটা আমরা ইমপ্লিমেন্টেশন করার জন্য তাকে থেরাপিউটিক কমিউনিকেশন দিব, কিছু মেডিকেশন দিব, সাইকোলজিক্যাল সাপোর্ট দিব। ইভালুয়েশন আমরা কিভাবে করতে পারি, যে আমরা যে মেডিসিন গুলো দিলাম বা থেরাপিউটিক কমিউনিকেশন দিলাম, তার ফলে রুগী কতটুকু সুস্থ হলো, এবং রুগী এই মেডিকেশন নেওয়ার ফলে কোনো রুগীর কোনো সাইড ইফেক্ট হচ্ছে কিনা। এখন থেকে থেরাপিউটিক কমিউনিকেশন কি, থেরাপিউটিক কমিউনিকেশন কিভাবে দিতে পারি আমরা? থেরাপিউটিক কমিউনিকেশনের মূলত হচ্ছে 5টা থেরাপিউটিক কমিউনিকেশনের টেকনিক, যেটা হচ্ছে অ্যাক্টিভ লিসেনিং, প্রপার ভাবে ওই উক্ত ব্যক্তির কথা শুনতে হবে, তার ফিলিং গুলো বুঝতে হবে, তাকে ওপেন ইন্ডেড কোশ্চেন করতে হবে, তাকে ওপেনলি কোশ্চেন করতে হবে,
কোনো ধরনের আমরা তাকে অ্যাডভাইস বা জাজমেন্ট করতে পারবো না, তার কথাগুলো শুধু শুনবো। প্রথমে তার কথাগুলো শুনবো, তার ইমোশন গুলো বোঝার চেষ্টা করব, তাকে কিছু প্রশ্ন করতে পারি, কিন্তু কোনো প্রকার অ্যাডভাইস বা জাজমেন্ট এখানে করা যাবে না। এরপরে আরেকটা যেটা বিষয় লাস্ট নাম্বার, সেটা হচ্ছে ওই রুগীটাকে শান্ত পরিবেশে এবং সে তার জীবন যাতে ঝুঁকিতে না থাকে এরকম জায়গাতে তাকে রাখতে হবে। এখন এটা পুনরায় রিপিট করা হয়েছে, এতক্ষণ আমরা যে জিনিসগুলো জানলাম এটা শর্ট ফর্মে বলা হয়েছে যে সিজোফ্রেনিয়া কি, বাইপোলারে কি করা হয়, ডিপ্রেশনে কি করা হয়, অ্যাংজাইটিতে কি করা হয়, এসিডিতে কি করা হয়, সাবস্টেন্স ইউজ এবং ডিমেনশিয়াতে কি করা হয়। এগুলো একটু একবার করে চোখ বুলাই নেবেন, হ্যাঁ। ওভারঅলি নার্সিং একটা কেয়ার বলা হয়েছে বা নার্সিং কনসিডারেশন বলা হয়েছে যে ওভারঅলি কি কি চেক করা হয়। কারো কোনো প্রশ্ন আছে আপনাদের? কারো কোনো প্রশ্ন আছে আপনাদের? জি না না ম্যাম। ম্যাম। আচ্ছা, এমসিকিউ কি সলভ করবো নাকি ক্লাস শেষ করে দিব বলেন? ম্যাম এমসিকিউ এর পিডিএফটা ম্যাম দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, এমসিকিউ এর পিডিএফটা দিয়ে দিব তাহলে। আর যদি চান তাহলে এমসিকিউ দেখি 10-20টা যদি করতে চান, আর না করতে চাইলে তাহলে শেষ করে দিব। ম্যাম পিডিএফ দিলেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে পিডিএফ দিয়ে দিব। জি ম্যাম। সবাই তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, মনোযোগ দিয়ে পড়াশোনা করেন। জি ম্যাম, আপনিও ভালো থাকবেন। অবশ্যই। সবার মার্কেট হয়েছে আপনাদের? শপিং শেষ? না ম্যাম, মার্কেটে তো অনেক ভিড়। মার্কেটে অনেক ভিড়, ওর মধ্যেই জি করতে হবে, ম্যাম। কি আর করার, ওর মধ্যেই করতে হবে। ম্যাম ড্রেসের যে প্রাইস ম্যাম, আমরা কিভাবে করব? ওর মধ্যেই করতে হবে, যার যেমন বাজেট সেভাবেই করতে হবে। ম্যাম আপনার শেষ? আমার মোটামুটি শেষ। এই বাচ্চার একটু বাকি আছে, আর আপনাদের ভাইয়ার একটু বাকি আছে, যাবো আরেকদিন ম্যাম আপনি কেনাকাটা অনেক করতে। এগিয়ে আছেন ম্যাম। কি বললেন? অনেকটা এগিয়ে আছেন ম্যাম ও, মার্কেটের দিক অনেকটা থেকে। এগিয়ে আছি? জি তাহলে ম্যাম। আপনারা পিছিয়ে কেন? আপনারাও আগান। পিছিয়ে থাকলে হবে? আগাতে হবে। সব জায়গায় পিছিয়ে থাকলে হবে না, সব জায়গায় আগাতে হবে। ম্যাম আপনার মতো ম্যাম যখন আমরা চাকরি করব ম্যাম, তখন হচ্ছে ম্যাম আমরা অনেক এগিয়ে থাকবো। এখন তো হচ্ছে ফ্যামিলি থেকে টাকা নিতে হয় সেই ম্যাম, জন্য সেই জন্য পড়াশোনা ম্যাম। করতে হবে। হ্যাঁ, আগাতে হলে পড়াশোনা করতে হবে। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সাথে মনে হয় ঈদের আগে আর আমার একটাই ক্লাস আছে, আর এরপরে ঈদের পরে মনে হয় না আর আমার ক্লাস আছে, বা আমাদের কোর্সটা হয়তো ঈদের পরেই শেষ হয়ে যাবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। তাই আসসালামু আলাইকুম আপনি ম্যাম। জি বলেন, কেউ কিছু বললেন? আব্দুর রহমান বলেন। ম্যাম বেশি বেশি আপনার ক্লাস চাই এবং আপনার ক্লাস করতে চাই। ও, বেশি বেশি ক্লাস? আমার ক্লাস আর জি একটা আছে, আমার ক্লাস আর নাই। না, আপনার ক্লাসটা একটু বেশি বুঝতে পারি, কমফোর্ট হয়। অন্যান্য ক্লাসেও পারি, কিন্তু আপনার কাছে একটু বেশি ভালো লাগে। সব টিচারই ভালো, হ্যাঁ। আর সবাই আসবেন, হ্যাঁ, দাওয়াত থাকলেও চেষ্টা করবেন। আমি কুষ্টিয়াতে থাকি, আসার চেষ্টা করবেন সবাই। ম্যাম আপনার কুষ্টিয়া ব্যতীত অন্য ডিস্ট্রিক্টে যদি ম্যাম আপনি ঘুরতে যান, তাহলে হচ্ছে ম্যাম আমাদেরকে আপনি বলবেন, তাহলে হচ্ছে আমরা দেখা যায় এখানে বিভিন্ন মানে ডিস্ট্রিক্টে সবাই আছি তো ম্যাম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, আমি যদি কোথাও ঘুরতে যাই অবশ্যই আপনাদেরকে বলবো। জি ম্যাম। ম্যাম আপনি আপনার পাশের এলাকা পাবনাতে আসলে বলিয়েন। পাবনাতে? হ্যাঁ ঠিক আছে, যাবো একদিন পাবনাতে। পাবনাতে গেলে অবশ্যই আপনাকে জানাবো। আপনারা শুধু আমাকে জানাবেন, হ্যাঁ, আপনাদের ওই আপনারা যেখানে থাকেন সেখানে কি কি ঘোরার জায়গা আছে, কি কি দেখার মতো জায়গা আছে জানাবেন, আমি চলে যাব। দেখবেন হুট করে একদিন চলে যায়, আপনাদেরকে ম্যাম ফোন দিব। নেত্রকোনাতে আসবেন ম্যাম, চীনামাটির পাহাড় আছে দুর্গাপুর। হ্যাঁ, আপনারা শুধু আমাকে জানাবেন যে ম্যাডাম আমরা অমুক জায়গায় থাকি, এই জায়গায় এই জায়গাগুলোতে ঘোরার জায়গা আছে। হুট করে দেখবেন আপনাদেরকে একদিন ফোন দিয়ে বলতেছি
আমি আপনাদের এই জায়গায় এসেছি, আপনারা আসেন। জি তখন যেন ম্যাম আবার আপনার বললেন না ম্যাডাম আমরা তো আসতে পারবো না। না ম্যাম আপনি আসবেন। হ্যাঁ, অবশ্যই আসবো, আপনারাও আসবেন। জি ম্যাম, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম, আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।